চ্যানেলে স্বাগত। জৈব বিক্রিয়া বিভিন্ন ধাপে ঘটে, একাধিক ধাপে ঘটে। আর একাধিক ধাপে ঘটার ফলে বিভিন্ন ধাপে কিন্তু বিভিন্ন অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। জৈব রসায়নের বিভিন্ন বিক্রিয়া ব্যাখ্যা করার সময় এই অন্তর্বর্তী যৌগের গুরুত্ব কিন্তু খুব বেশি। আজকের ক্লাসে আমরা এই ধরনের জৈব বিক্রিয়া বিভিন্ন অন্তর্বর্তী যৌগ নিয়ে আলোচনা করব এবং আলোচনার বিষয়বস্তু হলো জৈব বিক্রিয়ায় অন্তর্বর্তী পদার্থসমূহ। আর জৈব বিক্রিয়া এই ধরনের অন্তর্বর্তী পদার্থের যদি নাম বলা হয় কার্বোক্যাটায়ন, কার্বোএনায়ন, মুক্তমূলক ইত্যাদি অন্তর্বর্তী যৌগ হিসাবে আমরা পাই। কিন্তু সে সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি করতে গেলে আমাকে আগে জৈব যৌগের যে বন্ধনগুলো আছে আমরা জানি, আগের ক্লাসে আমরা দেখেছি যে বন্ধনের প্রকৃতি হলো সমযোজী। আর এই সমযোজী বন্ধন ভেঙে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এই বন্ধন বিভাজনটা দুরকম হতে পারে। ফলে প্রথমে আমরা সমযোজী বন্ধন বিভাজনটা দেখে নিব। বন্ধন বিভাজন, বন্ধন বিভাজন দু রকমের হয়, যেমন সুষম বিভাজন। কখন বলবো সুষম বিভাজন? যেমন মনে করে এ এবং বি একটা সমযোজী বন্ধন তৈরি দুটো ইলেকট্রন দিয়ে, দুটো ইলেকট্রন যদি সমানভাবে বিয়োজিত হয় তখন তাকে আমরা বলবো সুষম বিভাজন। বোঝা গেছে? ফলে সেক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে কি বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়ের যদি সুষম বিভাজন ঘটে বা সুষম বন্টন ঘটে তখন তাকে বলা হবে সুষম বিভাজন। বোঝা গেছে নিশ্চয়ই? আবার আমরা যদি দেখি বলো তো এ এবং বি এদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি, কিন্তু দুটো ইলেকট্রনই বি এর কাছে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এ প্লাস বি মাইনাস। এই ধরনের বিভাজনকে আমরা বলবো তখন অসম বিভাজন। ফলে অসম বিভাজন কাকে বলা হবে? অসম বিভাজন বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় কি করবে? একটি পরমাণুর দিকে স্থানান্তরণ হবে। বোঝা গেছে? যখন ইলেকট্রন জোড়ের যে কোনো একটা পরমাণুর দিকে সম্পূর্ণরূপে স্থানান্তরণ হবে তখন সে ধরনের বিভাজনকে আমরা বলবো অসম বিভাজন। সুতরাং জৈব যৌগে অন্তর্বর্তী পদার্থ নিয়ে আলোচনা করতে গেলে এই ধরনের বিভাজনটা সম্পর্কে একটা ধারণা থাকা চাই। সমযোজী বন্ধনের বিভাজনটা যখন হবে তখন দু ধরনের বিভাজন হবে, সুষম বিভাজন হতে পারে অথবা অসম বিভাজন হতে পারে। সুষম বিভাজনে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনগুলো সুষমভাবে বন্টন হবে, অন্যদিকে অসম বিভাজনে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন যে কোনো একটা পরমাণু দিকে সম্পূর্ণরূপে স্থানান্তরণ হবে। ফলে হয় সুষম বিভাজনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটবে আর না হলে অসম বিভাজনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। আমরা এই ধরনের রাসায়নিক বিক্রিয়া যে অন্তর্বর্তী যৌগগুলো নিয়ে আলোচনা করতে গেলে এই ধরনের বিভাজনের একটা ধারণা কিন্তু আমাদের রাখতে হবে। আমরা এই অন্তর্বর্তী জৈব বিক্রিয়ায় যে বিভিন্ন ধরনের অন্তর্বর্তী পদার্থগুলো উৎপন্ন হয় এর মধ্যে প্রথমত আমরা মুক্তমূলক নিয়ে কথা বলবো। মুক্তমূলক ঠিক আছে? কাকে বলা হবে বলো তো? মুক্তমূলক বলতে আমরা কি বুঝবো? মনে রাখবে অযুগ্ম ইলেকট্রন। আমরা যদি এখানে উদাহরণটা দেখি, দেখো উদাহরণটা CH3 মানে হাইড্রোজেন। এক্ষেত্রে যে বন্ধন বিভাজনটা আছে, বন্ধন বিভাজনটা যদি সুষম বিভাজন হয় তার ফলে যে মুক্ত এই যে গঠনটা পদার্থটা সৃষ্টি হলো এর নাম মিথাইল মুক্তমূলক। এই জায়গা থেকে আমরা মুক্তমূলকের ধারণাটা তৈরি করব। কি বলবো তাহলে বলো তো? যে অযুগ্ম ইলেকট্রন
অযুগ্ম ইলেকট্রন যুক্ত, মনে থাকবে এই যে দেখতে পাচ্ছ অযুগ্ম ইলেকট্রন যুক্ত নিস্তড়িত, মনে রাখবে নিস্তড়িত অযুগ্ম ইলেকট্রন যুক্ত নিস্তড়িত বা তড়িৎ প্রশম, তড়িৎ প্রশম পরমাণু, পরমাণু হতে পারে তড়িৎ প্রশম পরমাণু বা পরমাণু জোট, দেখতে পাচ্ছি একাধিক পরমাণু আছে, পরমাণু জোটকে বলা হয় মুক্তমূলক। বোঝা গেছে? তাহলে মুক্তমূলক বলতে আমরা কি বুঝবো? মুক্তমূলক বলতে এই যে অযুগ্ম ইলেকট্রন যুক্ত নিস্তড়িত পরমাণু বা পরমাণু জোটকে বলা হয় মুক্তমূলক। ঠিক আছে, এরকম মুক্তমূলকের উদাহরণ এখানে আমি দেখো উদাহরণ দিয়ে রেখেছি। এই হলো যেমন মিথাইল মুক্তমূলক। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এই ধরনের মুক্তমূলকের কখন সৃষ্টি হবে বলো তো? এই ধরনের মুক্তমূলক কখন সৃষ্টি হবে? মনে রাখবে মুক্তমূলকের আমরা বৈশিষ্ট্য দেখব। মুক্তমূলকের বৈশিষ্ট্য মনে রাখবে। কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার বলো তো? মুক্তমূলক মনে রাখবে মুক্তমূলক বিক্রিয়ার অন্তর্বর্তী যৌগ হিসাবে উৎপন্ন হয়। বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ হিসাবে উৎপন্ন হয়। আর কি বলা যাবে বলো তো? এই যে মুক্তমূলকটা তৈরি হলো সেটা বন্ধনের কি ধরনের বিভাজনের ফলে সৃষ্টি হলো বলো? কি ধরনের বিভাজন ঘটেছিল? বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্টি হয়। সুষম বিভাজনে সৃষ্টি হয়, বিভাজনে সৃষ্টি হয়। বোঝা গেছে? আর কি বলা যাবে বলো তো? মুক্তমূলক কার্বন এ অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, তাই কি না? আর কি বলা যাবে বলো তো? এই যে মুক্তমূলক যে কার্বনটা আছে এরা তড়িৎ প্রশম হয়, তড়িৎ প্রশম হয়, তড়িৎ প্রশম। কেন তড়িৎ প্রশম হয় বলো তো? কারণ কেবল নিজের ইলেকট্রন, অন্য কারো ইলেকট্রন নিয়ে থাকে না, কেবল নিজের ইলেকট্রন দখল করে, অন্য কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করে না। আর এরা রাসায়নিকভাবে সক্রিয় হয়। কেন সক্রিয় হয়? সক্রিয় হয় কারণ অযুগ্ম ইলেকট্রন কি করে? জড় বাঁধতে চায়। অযুগ্ম ইলেকট্রন জড় গঠন করতে চায়। এই হলো মুক্তমূলকের বৈশিষ্ট্য, মনে রাখবে। তাহলে মুক্তমূলকের বৈশিষ্ট্য এটা অন্তর্বর্তী পদার্থ হিসেবে পাওয়া যায়। বন্ধনের সুষম বিভাজনের ফলে মুক্তমূলকের সৃষ্টি হয়। মুক্তমূলক যুক্ত যে কার্বন আছে সেই কার্বনে অযুগ্ম ইলেকট্রন থাকে। আর মুক্তমূলকগুলো তড়িৎ প্রশম হয় কারণ এরা কেবল নিজের ইলেকট্রন দখলে রাখে। সেই সঙ্গে মনে রাখবে রাসায়নিকভাবে এরা সক্রিয় হয় কারণ অযুগ্ম ইলেকট্রন জড় বাঁধার একটা তাগিদ আমরা লক্ষ্য করি। ঠিক আছে, আমরা এবার এই যে মুক্তমূলকের গঠন দেখব। মুক্তমূলকের গঠনটা কীরূপ? বোঝা গেছে নিশ্চয়ই? মুক্তমূলকের গঠন কীরূপ? তো আমরা মুক্তমূলকের যদি আমরা গঠনটা দেখি, দেখো এখানে যদি আমরা একটা মিথাইল মুক্তমূলকের গঠন দেখি তাহলে সেক্ষেত্রে গঠনটা দেখব। মুক্তমূলক গঠনকারী যে কার্বনটা আছে, মুক্তমূলক গঠনকারী কার্বন, ওই কার্বনটার সংকরায়ন সেই সঙ্গে বন্ধনকোণ, আমরা এই জিনিসগুলো যদি দেখি মুক্তমূলক, ঠিক আছে, এবং এই কার্বনটার সংকরায়ন এই বন্ধনকোণের মান 120 ডিগ্রি
এবং এই কার্বনটার সংকরায়ন হলো sp2, বুঝা গেছে। আর এটা হলো বিশুদ্ধ পি অরবিটাল, বিশুদ্ধ পি অরবিটাল, বোঝা গেছে। এই হলো একটা মুক্ত মূলক যে আছে, সে মুক্ত মূলকের গঠন, মিথাইল মুক্ত মূলক। তাহলে এর গঠন দেখবো আমরা, মুক্ত মূলকের গঠন। গঠন সম্পর্কে আমরা কি ধারণা তৈরি করতে পারবো বলো তো? মুক্ত মূলক যুক্ত কার্বন যে আছে, মুক্ত মূলক যুক্ত কার্বন এর সংকরায়ন, কি সংকরায়ন হবে? সংকরায়ন sp2। ফলে sp2 তিনটা অরবিটাল, দেখো তিনটা অরবিটাল তৈরি হয়েছে। ফলে এর ফলে কি হয় বলো তো? তিনটি sp2 অরবিটাল কি হয়? তিনটি sp2 অরবিটাল তিনটি সিগমা বন্ধন তৈরি করে। তাই করেছে কি না? 1 2 3 তিনটি সিগমা বন্ধন গঠন করে, মনে থাকবে। আর এই বন্ধন, তিনটি সিগমা বন্ধনগুলি কি হয়? সিগমা বন্ধনগুলি একই তলে থাকে, মনে থাকবে, একই তলে থাকে। বোঝা গেল এই কথাটা? সিগমা তিনটা বন্ধন যে তৈরি হলো, তারা একই প্লেনে থাকে, একই তলে থাকে, মনে রাখবে এই কথাটা। আর ওই যে বিশুদ্ধ পি অরবিটাল, বিশুদ্ধ পি অরবিটাল কি হয়? ওই তলের সঙ্গে লম্বভাবে থাকে, লম্বভাবে থাকে। এর ফলে গঠন কি হয় বলো তো? এর ফলে গঠন সমতলীয় হয়, সমতলীয়। আর কোণের মান কত হয়? কোণের মান হয় 120 ডিগ্রি। এই হলো মুক্তমূলকের গঠনের একটা সাধারণ ধারণা। বলতে পারবে মুক্তমূলকের যে গঠন, এই যে মুক্তমূলকগুলো তৈরি হয়, সে মুক্তমূলকের গঠনের আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করলাম। কিভাবে বলবো বলো তো? মুক্তমূলক যে আছে কার্বন, মুক্তমূলক যুক্ত যে কার্বন, এই কার্বনের সংকরায়ন sp2। ঠিক আছে, তাহলে sp2 যদি সংকরায়ন হয়, তাহলে ও তিনটা sp2 অরবিটাল গঠন করে, যেটা তিনটে সিগমা বন্ধন তৈরি হয়। আর ওই সিগমা বন্ধন তিনটি একই তলে থাকে, এবং যেটা এক ইলেকট্রন বিশিষ্ট যে অযুগ্ম ইলেকট্রনটা যে পি অরবিটালে প্রবেশ করে, পি অরবিটালে থাকে, সেই পি অরবিটালটা কিন্তু এই যে সিগমা যে বন্ধনগুলো তৈরি হলো, তার সাথে সমতলে লম্বভাবে অবস্থান করে, এবং এর ফলে গঠনটা হয় সমতলীয়, এবং বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। এই হলো মুক্তমূলকের গঠন। নিশ্চয় মনে থাকবে, বোঝা গেছে। আমরা এবার এদের শ্রেণীবিভাগ করব, মুক্তমূলকের শ্রেণীবিভাগ। মুক্তমূলক কত রকম হতে পারে বলো তো? তার আগে তোমরা বলতে পারবে মুক্তমূলক যে কার্বন, মুক্তমূলক যুক্ত কার্বনটার সংকরায়ন কি হয়? আমরা এবার শ্রেণীবিভাগ দেখব, মুক্তমূলকের শ্রেণীবিভাগ। বোঝা গেছে? মুক্তমূলকের শ্রেণীবিভাগ। ডিগ্রি, বিভিন্ন ডিগ্রি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, বিভিন্ন ধরনের মুক্তমূলক হয়। কিভাবে বিচার করা হয়? মনে রাখবে যে এই যে মুক্তমূলক কার্বন, সবসময় মনে রাখবে, মুক্তমূলক কার্বনটি যদি কি একটি কার্বন এর সঙ্গে যুক্ত থাকে, একটি কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তবে তাকে বলা হবে প্রাইমারি। মনে থাকবে, প্রাইমারি মুক্তমূলক। যদি দুটি কার্বনের সঙ্গে যুক্ত থাকে, যদি দুটি কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তখন তাকে বলা হবে সেকেন্ডারি বা 2 ডিগ্রি মুক্তমূলক। যদি তিনটি কার্বনে যুক্ত থাকে, তখন তাকে বলা হবে টারশিয়ারি। যেমন আমরা কার্বনের ডিগ্রি বের করি, টারশিয়ারি বা 3 ডিগ্রি। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে মুক্তমূলকের শ্রেণীবিভাগে আমরা কি বলতে পারবো বলো তো? যে মুক্তমূলক বিভিন্ন
ডিগ্রি বা বিভিন্ন শ্রেণীর হতে পারে, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই টাইপের বিভিন্ন টাইপের মুক্তমূলক হয়। আমরা প্রত্যেকটা যদি একটা করে উদাহরণ দেখি, যেমন দেখো CH3 CH2, এই যে মুক্তমূলকটা আছে, আবার বলছি একটা একটা করে যদি বলি, এটা কোনো কার্বনের সাথে যুক্ত নেই, একে মিথাইল মুক্তমূলক বলা হয়। মিথাইল মুক্তমূলক মনে থাকবে, মিথাইল মুক্তমূলক। আবার যদি আমরা দেখি CH3 CH2, এটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, ফলে একে বলা হবে ইথাইল মুক্তমূলক, এবং এটা 1 ডিগ্রি। ইথাইল মুক্তমূলক, ইথাইল মুক্তমূলক, এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি, যেহেতু একটা কার্বনের সাথে যুক্ত আছে। আমরা যদি এটা দেখি CH3 CH3, এক্ষেত্রে এই মুক্তমূলক দুটো কার্বন, মুক্তমূলক যুক্ত কার্বন দুটো কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা কত ডিগ্রি হবে বলো তো? এটা 2 ডিগ্রি হবে। আবার যদি আমরা দেখি যে মুক্তমূলক যুক্ত কার্বনটা 3টা কার্বনের সাথে যুক্ত আছে, 3টা কার্বনের সাথে 1 2 3টা কার্বনের সাথে এই কার্বনটা যুক্ত আছে, তবে এটা হবে 3 ডিগ্রি। এভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এই মুক্তমূলক বিভিন্ন শ্রেণীর বলে থাকি। বোঝা গেছে? ফলে কি দাঁড়ালো মুক্তমূলকের শ্রেণীবিভাগ? মুক্তমূলক কত রকম হতে পারে? মুক্তমূলক মিথাইল মুক্তমূলক হতে পারে, প্রাইমারি বা 1 ডিগ্রি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি, টারশিয়ারি বা 3 ডিগ্রি। মুক্তমূলক যুক্ত কার্বন যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে তার ডিগ্রি তত হবে। ঠিক আছে, আমরা এবার মুক্তমূলকের স্থিতিশীলতা দেখব। স্থিতিশীলতা বা স্থায়িত্ব। মুক্তমূলকগুলোর স্থায়িত্ব আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এদের স্থায়িত্ব আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, মুক্তমূলকগুলোর স্থায়িত্ব। ঠিক আছে, তো মনে রাখবে মুক্তমূলকগুলো যে আছে এদের স্থায়িত্ব আমরা যে বিভিন্ন রকম যে প্রভাবগুলো আমরা পড়েছি সেই প্রভাবগুলো দিয়ে আমরা মুক্তমূলক ব্যাখ্যা করতে পারি। আমার কথা বোঝা গেছে? আমরা হাইপার কনজুগেশন দিয়ে এদের ব্যাখ্যা করার চেষ্টা করব। হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন দ্বারা ব্যাখ্যা করা হয় বা ব্যাখ্যা। বোঝা গেছে? তাহলে মুক্তমূলকগুলোর আমরা হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন মনে রাখবে, আবার হাইপার কনজুগেশনে কি হয়? আলফা হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধির সঙ্গে কি হয় বলো তো? আলফা হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধির সঙ্গে স্থায়িত্ব বৃদ্ধি পায়। স্থায়িত্ব বৃদ্ধি পায় কেন? কারণ আলফা হাইড্রোজেন সংখ্যা যত বাড়বে রেজোনেটিং তাদের যে মুক্তমূলকের যে হাইপার কনজুগেশন স্ট্রাকচার তত বাড়বে, কারণ এক্ষেত্রে ইলেকট্রন এর ডিলোকালাইজেশন বৃদ্ধি পায়। ডিলোকালাইজেশন বৃদ্ধি পায়। বোঝা গেছে কথাটা? ফলে মনে রাখবে ডিগ্রি বৃদ্ধির সঙ্গে মুক্তমূলকের স্থায়িত্ব বৃদ্ধি পায়। মুক্তমূলকের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এটাকে সামনে রেখে আমরা আবার দেখব। মনে রাখবে ডিগ্রি বৃদ্ধির সঙ্গে মুক্তমূলকের স্থায়িত্ব। তো মুক্তমূলকের স্থায়িত্ব আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারবো? যেমন দেখো, যেমন CH3 এই যে মুক্তমূলকগুলো আছে, ঠিক আছে, এদের স্থায়িত্বর সিরিজটা কি হবে, ক্রমটা কি হবে বলো তো? তাহলে আমরা হাইপার কনজুগেশনের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ আলফা হাইড্রোজেনের সংখ্যা কত? আলফা হাইড্রোজেনের সংখ্যা 9। এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা 3 3 6, আলফা হাইড্রোজেনের সংখ্যা 6। এখানে এর সাপেক্ষে মুক্তমূলকের সাপেক্ষে আলফা হাইড্রোজেনের সংখ্যা 3, আলফা হাইড্রোজেনের সংখ্যা 3। এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা নেই। বোঝা গেছে? আবার আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বাড়বে তাদের স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে, কারণ এই যে মুক্তমূলক যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের ডিলোকালাইজেশন বৃদ্ধি পাবে।
কাজে আমরা বলতে পারবি ডিগ্রি বৃদ্ধির সাথে সাথে কিন্তু মুক্ত মূলকের স্থায়িত্ব বৃদ্ধি পায়। ফলে এটা আবার দেখো এই কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত আছে বলে এটা 3 ডিগ্রি, এটা 2টো কার্বনের সাথে যুক্ত 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি মুক্তমূলক, আর এটা মিথাইল মুক্তমূলক। সমস্ত তথ্যগুলোকে সামনে রেখে স্থায়িত্বের ক্রমটা যদি বলে তাহলে আমাদের স্থিতিশীলতা বা স্থায়িত্বের ক্রমটা হবে এটা, যেটা আমরা হাইপার কনজুগেশনের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম। মনে থাকবে কথাটা? ফলে ওভারঅল আমরা যেটা মনে রাখবো, ডিগ্রি বৃদ্ধির সঙ্গে মুক্তমূলকের স্থায়িত্ব বৃদ্ধি পায়। যেমন 3 ডিগ্রি, তারপরে স্থায়িত্ব হবে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল মুক্তমূলকের। এইভাবে আমরা খুব সহজে স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আমরা এবার রিঅ্যাক্টিভিটি দেখব। এদের সক্রিয়তার ক্রমটা তাহলে কী হবে? স্থায়িত্বের ক্রম যা হয় সক্রিয়তার ক্রম তার বিপরীত হয়। ফলে আমরা দেখব এদের সক্রিয়তার ক্রমটা কীরূপ হবে। সক্রিয়তা, বোঝা গেছে? তো প্রথমত যদি বলা হয় এরা কেন সক্রিয় হয়, এরা অন্তর্বর্তী যৌগ হিসেবে তৈরি হয়। এদের কিন্তু ইলেকট্রন জোড় বাধার প্রবণতা থাকে। সে কারণে এরা কি হয়? এরা অস্থায়ী হয় এবং এরা সক্রিয় হয়। মনে থাকবে কথাটা? আবার বলছি, কি সক্রিয়তা হলো যে এদের ইলেকট্রন জোড় বাধার প্রবণতা, আবার ইলেকট্রন জোড় বাধার যে প্রবণতা থাকে বলে এরা অস্থায়ী হয় এবং এরা সক্রিয় হয়। এবং এদের সক্রিয়তা কি হবে বলো তো? এদের সক্রিয়তায় তাদের স্থায়িত্ব যে আছে স্থায়িত্বের বিপরীত হবে। তাহলে সক্রিয়তা যদি স্থায়িত্বের বিপরীত হয় তাহলে সক্রিয়তার ক্রম কি হবে? ডিগ্রি দিয়ে যদি আমার সক্রিয়তার ক্রমটা কি হবে বলো তো? সক্রিয়তার ক্রম প্রথমে মিথাইল মুক্তমূলক সর্বাধিক সক্রিয় হবে, তারপরে 1 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে 3 ডিগ্রি। এই হলো সক্রিয়তার ক্রম। বোঝা গেছে? তাহলে বিভিন্ন ডিগ্রি যে মুক্তমূলক আছে তাদের ডিগ্রি বৃদ্ধির সাথে সাথে সক্রিয়তার ক্রম কিন্তু হ্রাস পায়। বোঝা গেছে? আমরা যদি দেখি এদের চৌম্বক ধর্ম, মুক্তমূলকগুলোর চৌম্বক ধর্ম কী হবে? মুক্তমূলকগুলোর চৌম্বক ধর্ম কী হবে বলো তো? চৌম্বক ধর্ম, যেহেতু মুক্তমূলকগুলোর কি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন বর্তমান, আর অযুগ্ম ইলেকট্রন থাকলে কি হয়? তারা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। অযুগ্ম ইলেকট্রন কোনো সিস্টেমে থাকলে তারা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। ফলে মুক্তমূলকে অযুগ্ম ইলেকট্রন থাকে, আর অযুগ্ম ইলেকট্রন থাকায় এরা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। ফলে মুক্তমূলকগুলো যে চৌম্বক ধর্ম সেটা প্যারাম্যাগনেটিক ধর্ম হয়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে মুক্তমূলকগুলোর সক্রিয়তা 1 ডিগ্রির বেশি না 3 ডিগ্রির বেশি? কার্বোক্যাটায়ন আর একটা অন্তর্বর্তী যৌগ নিয়ে আমরা কথা বলবো। যেমন মুক্তমূলক জৈব বিক্রিয়া অন্তর্বর্তী যৌগ হিসাবে আমরা পেলাম এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করলাম, ঠিক তেমনি আর একটা অন্তর্বর্তী যৌগ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন বলতে আমরা কি বুঝবো? কার্বোক্যাটায়ন কাকে বলবো সেই সংজ্ঞাটা আগে আমরা একটু দেখে নিব। কার্বোক্যাটায়ন কাকে বলে? মনে রাখবে, যে আয়নে পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে। বোঝা গেছে? তাহলে যে আয়নে পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে তাকে আমরা কার্বোক্যাটায়ন বলি। খুব ছোট্ট একটা সংজ্ঞার আকারে আমরা বলতে পারি। যেমন উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যেমন CH3CCl, এই বন্ধন বিভাজনে ইলেকট্রন জোড় ক্লোরিনের দিকে সরে গেলে আমরা যে অন্তর্বর্তী পদার্থটা পাই
এই যে অন্তর্বর্তী পদার্থটা পেলাম যেখানে কার্বন পরমাণু পজিটিভ চার্জ যুক্ত, একে বলা হবে কার্বোকেটায়ন। যেমন এর নাম টারশিয়ারি বিউটাইল কেটায়ন। বোঝা গেছে? এই হলো কার্বোকেটায়ন। ফলে যে আয়নে পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে তাকে বলে কার্বোকেটায়ন। মনে থাকবে কথাটা? এই কার্বোকেটায়নের বৈশিষ্ট্য হিসাবে আমরা কি মনে রাখতে পারি বলো তো? বৈশিষ্ট্যের কথা যদি বলা হয় কার্বোকেটায়নের বৈশিষ্ট্য, তো মনে রাখবে এক বৈশিষ্ট্য বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ হিসাবে এটা পাওয়া যায়। বিক্রিয়ার, তাই তো, কারণ এমনিতে তো কার্বোকেটায়নের অস্তিত্ব নেই, রাসায়নিক বিক্রিয়া চলাকালীন মধ্যবর্তী ধাপে অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টেপে, অন্তর্বর্তী ধাপে কিন্তু এটা পাওয়া যায়। ফলে অন্তর্বর্তী ধাপে এটা কি হয়? অন্তর্বর্তী ধাপে এটি উৎপন্ন হয়। 1 নম্বর। 2 নম্বর মনে রাখবে বন্ধনের, দেখতে পাচ্ছ এখানে বন্ধন বিভাজনটা কিভাবে ঘটেছে? দুটো ইলেকট্রনই একটা পরমাণুর দিকে সরে গেছে। ফলে বন্ধনের অসম বিয়োজনে এটা কিন্তু তৈরি হয়। অসম বিয়োজনে এই কার্বোকেটায়ন উৎপন্ন হয়। বোঝা গেছে নিশ্চয়ই? সুষম বিয়োজনে কিন্তু কার্বোকেটায়ন পাওয়া যাবে না। সেই সঙ্গে মনে রাখবে পজিটিভ চার্জযুক্ত যে কার্বন আছে, পজিটিভ চার্জযুক্ত কার্বনে যোজ্যতা কক্ষে ছোটি ইলেকট্রন থাকে। যোজ্যতা কক্ষে ছোটি ইলেকট্রন থাকে। এই কার্বনটা যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন থাকে। সেই সঙ্গে মনে রাখবে কার্বোকেটায়নকে R+ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। R+ চিহ্ন দ্বারা আমরা কার্বোকেটায়নকে প্রকাশ করে থাকি। ফলে এইভাবে আমরা কার্বোকেটায়নের ছোট্ট একটু বৈশিষ্ট্য মনে রাখতে পারি। মনে রাখবে অন্তর্বর্তী ধাপে একে পাওয়া যায় বা অন্তর্বর্তী পদার্থ হিসাবে এটা উৎপন্ন হয়। বোঝা গেছে? সেই সঙ্গে বন্ধনের অসম বিয়োজনের ফলে কার্বোকেটায়নের সৃষ্টি হয় এবং পজিটিভ চার্জযুক্ত কার্বনটা যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন থাকে। আর যে কোনো একটা কার্বোকেটায়নকে আমরা R+ চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে? তাহলে যে আয়নে পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে তাকে কার্বোকেটায়ন বলে। জৈব বিক্রিয়া ঘটাকালে অন্তর্বর্তী ধাপে কার্বোকেটায়নের সৃষ্টি হয় এবং এই ধরনের কার্বোকেটায়ন পজিটিভ চার্জযুক্ত কার্বনটা যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন থাকে। ঠিক আছে? আমরা এই কার্বোকেটায়নের এবার নামকরণ দেখব। নামকরণ কিভাবে নামকরণগুলো করা হয়, তো মনে রাখবে কার্বোকেটায়নের সাধারণ সংকেত এটা। তো প্রথমে অ্যালকিল গ্রুপের নাম বলা হয়। অ্যালকিল গ্রুপের নাম মনে থাকবে? অ্যালকিল গ্রুপের নাম বলবো, তার সাথে কেটায়ন কথাটা জুড়ে দিব। কেটায়ন যেমন আমরা যদি বলি CH3CH2, এই কার্বোকেটায়নটার নাম কি হবে তাহলে? তো দুটো কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ তার সাথে আইল কথাটা আমরা যুক্ত করি ইথাইল, তার সাথে কেটায়ন কথাটা জুড়ে দিব। ফলে এর নাম হবে ইথাইল কেটায়ন। এইভাবে কার্বোকেটায়নগুলোর নামকরণ করা হয়। একই রকমভাবে যদি বলা হয় তাহলে এই কার্বোকেটায়নটার নাম কি হবে? তো এটা বেনজাইল গ্রুপ, তার সাথে এটা আছে, ফলে এর নাম হবে বেনজাইল কেটায়ন। বেনজাইল কেটায়ন। এইভাবে আমরা অ্যালকিল গ্রুপের সাথে কেটায়ন কথাটা জুড়ে দিয়ে কার্বোকেটায়নগুলোর নামকরণ করি। অসুবিধা নেই তো? ঠিক আছে? আমরা এবার দেখব এদের গঠন। কার্বোকেটায়নের গঠনটা কীরূপ হবে? কার্বোকেটায়নের গঠন। ঠিক আছে? কার্বোকেটায়নের গঠন। তো কার্বোকেটায়নের গঠনটা হলো, তো যে কার্বন পরমাণুটা আছে এই কার্বন পরমাণুটার সংকরায়ন sp2 হয়। বোঝা গেছে? সংকরায়ন sp2 হয়। আমরা গঠনটা একটু দেখে নিব। এই হলো অরবিটাল, এটা হলো কার্বোকেটায়ন এবং এর সংকরায়ন sp2। বন্ধন কোণের মান 120 ডিগ্রি আর এটা হলো ফাঁকা পি অরবিটাল। ফাঁকা পি অরবিটাল।
বোঝা গেছে? ফাঁকা পি অরবিটাল। এই হলো একটা গঠন। তাহলে এখান থেকে আমরা কি তথ্য মনে রাখতে পারবো বলো তো? পজিটিভ চার্জযুক্ত কার্বন এর সংকরায়ন কী হবে বলো তো? সংকরায়ন sp2। তাহলে sp2 সংকরায়ন যদি হয় তাহলে সে কি করবে? কোটা সিগমা তৈরি করেছে বলো তো? তিনটি sp2 অরবিটাল কি করে? তিনটি সিগমা বন্ধন তৈরি করে, সিগমা বন্ধন গঠন করে। বোঝা গেছে? আর ওই সিগমা বন্ধনগুলি কি হয়? একই তলে থাকে। সিগমা বন্ধনগুলি একই তলে থাকে, একই তলে থাকে। বোঝা গেছে? সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, এই একটা এরা একই তলে থাকে, একই প্লেনে থাকে। এই কথাটা মনে রাখবে, একই তলে থাকে। আর ফাঁকা যে বিশুদ্ধ পি অরবিটাল, ফাঁকা বিশুদ্ধ যে পি অরবিটালটা আছে, পি অরবিটাল ওই তলের সঙ্গে লম্বভাবে থাকে। বোঝা গেছে নিশ্চয়ই? এটা ওই প্লেনটার সঙ্গে লম্বভাবে থাকবে। এবং এক্ষেত্রে গঠনটা তাহলে কীভাবে বলো তো? গঠনটা সমতলীয় হয়, সমতলীয়। আর সেই সঙ্গে কোণের মান কত হয়? কোণের মান 120 ডিগ্রি হয়। ফলে গঠন সংক্রান্ত যে তথ্যটা বলো তো, গঠন সংক্রান্ত যে তথ্যটা কি আমরা বলতে পারবো? কার্বোক্যাটায়নের গঠন সংক্রান্ত তথ্য মনে রাখবে। পজিটিভ যে কার্বনটা তার সংকরায়ন sp2, এবং sp2 সংকরায়নের ফলে যে তিনটা অরবিটাল তৈরি করে sp2 অরবিটাল, সে তিনটা অরবিটাল তিনটা সিগমা বন্ধন তৈরি করে। মনে থাকবে? তিনটি কিন্তু সিগমা বন্ধন তৈরি করে, যারা একই তলে থাকে। এবং সেই তলের সঙ্গে ফাঁকা যে পি অরবিটাল, বিশুদ্ধ পি অরবিটাল লম্বভাবে থাকে। ঠিক আছে? এবং এর ফলে গঠনটা হয় সমতলীয় এবং বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। ঠিক আছে? এই হলো কার্বোক্যাটায়নের গঠন। আমরা এবার কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা দেখব, যে স্থিতিশীলতা আমরা কার্বোক্যাটায়নের কিভাবে ব্যাখ্যা করতে পারি। কিন্তু তার আগে তোমরা বলতে পারবে কার্বোক্যাটায়নে যে বন্ধন কোণ, কার্বোক্যাটায়নের গঠনে যে কার্বন হাইড্রোজেন কার্বন বন্ধন কোণের মান কত ডিগ্রি? আমরা এবার এদের স্থায়িত্ব দেখব। স্থায়িত্ব তো মনে রাখবে, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বিভিন্ন ফ্যাক্টর দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন স্থায়িত্ব ব্যাখ্যা করবে আই প্রভাব, অর্থাৎ ইন্ডাকটিভ ইফেক্ট, সেই সঙ্গে হাইপার কনজুগেশন প্রভাব, সেই সঙ্গে রেজোনেন্স আর প্রভাব ইত্যাদি প্রভাব দিয়ে কিন্তু কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করা হয়। কি কি? ইন্ডাকটিভ প্রভাব, হাইপার কনজুগেশন প্রভাব, সেই সঙ্গে মনে রাখবে আর প্রভাব। বোঝা গেছে? এই তিনটা প্রভাব দিয়ে আমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করি। আই প্রভাব দিয়ে কীভাবে ব্যাখ্যা করি বলো তো? মনে রাখবে যে আই প্রভাব প্লাস আই প্রভাব বৃদ্ধির সঙ্গে প্রভাব বৃদ্ধি পেলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, স্থায়িত্ব বৃদ্ধি পায়। কেন স্থায়িত্ব বৃদ্ধি পায়? কারণ পজিটিভ চার্জের ডিলোকালাইজেশন ঘটে। ডিলোকালাইজেশন কথাটা বোঝো? কোন একটা পরমাণুর মধ্যে চার্জটা স্থির না থেকে গোটা অণুর মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ার ঘটনাটাকে বলা হয় ডিলোকালাইজেশন। ফলে এক্ষেত্রে ডিলোকালাইজেশন কী হবে? বৃদ্ধি পায়, ফলে স্থায়িত্ব বৃদ্ধি পায়। এটা হলো আই প্রভাবের ঘটনা। আমরা হাইপার কনজুগেশন দিয়ে যদি বলি, হাইপার কনজুগেশন দিয়ে তাহলে কী হবে বলো তো? হাইপার কনজুগেশনের ক্ষেত্রে কি হবে? হাইপার কনজুগেশন গঠন সংকেত বৃদ্ধির সঙ্গে কি হবে? স্থায়িত্ব বৃদ্ধি পায়।
তো হাইপার কনজুগেশনের গঠন সংকেত আবার কি করে বৃদ্ধি পাবে? আলফা হাইড্রোজেনের সংখ্যা পজিটিভ চার্জযুক্ত কার্বনের সাপেক্ষে, মনে থাকবে, পজিটিভ চার্জযুক্ত যে কার্বনটা আছে, পজিটিভ চার্জযুক্ত কার্বনের সাপেক্ষে আলফা হাইড্রোজেন বৃদ্ধি পেলে কি হবে? হাইপার কনজুগেশন বৃদ্ধি পাবে, আর হাইপার কনজুগেশন বৃদ্ধি পেলে স্থিতিশীলতাও বৃদ্ধি পাবে। ফলে এই তথ্যগুলোকে সামনে রেখে আমরা যদি স্থায়িত্বের ক্রমটা দেখি, তাহলে আমরা অন্তত এই কথাটা বলতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে কার্বোক্যাটায়নের ডিগ্রি বৃদ্ধির সঙ্গে, মনে থাকবে, কার্বোক্যাটায়নের ডিগ্রি বৃদ্ধির সঙ্গে স্থায়িত্ব বৃদ্ধি পায়। তো কার্বোক্যাট তাহলে কি দাঁড়ালো? প্লাস আই প্রভাব বৃদ্ধি পেলে চার্জের ডিলোকালাইজেশন বৃদ্ধি পাবে, আর ডিলোকালাইজেশন বৃদ্ধি পেলে তাদের কিন্তু স্থায়িত্ব বৃদ্ধি পাবে। সেই সঙ্গে হাইপার কনজুগেশন যে যত বেশি দেখাতে পারবে তার স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে। আর আমরা জানি হাইপার কনজুগেশন আলফা হাইড্রোজেনের সংখ্যার উপর নির্ভর করে। ফলে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু হাইপার কনজুগেশন বৃদ্ধি পাবে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে। সুতরাং আমরা সিদ্ধান্তে আসতে পারি ডিগ্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু স্থায়িত্ব বৃদ্ধি পায়। ফলে বিভিন্ন ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা যদি আমরা বলি, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবথেকে বেশি হবে, তারপরে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হবে, তারপরে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হবে, তারপরে মিথাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। এইভাবে এটা হলো 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এইভাবে ডিগ্রি যত হ্রাস পাবে স্থায়িত্ব তত হ্রাস পাবে, ডিগ্রি যত বৃদ্ধি পাবে স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে। কারণ ডিগ্রি বৃদ্ধি পেলে আলফা হাইড্রোজেনের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে হাইপার কনজুগেশন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে চার্জের ডিলোকালাইজেশনও বৃদ্ধি পাবে প্লাস আই প্রভাবের ফলে। বোঝা গেছে? ফলে স্থায়িত্ব হলো। এবার আমরা যেটা দেখব যে এদের শ্রেণী বিভাগটা, কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ, বিভিন্ন ধরনের কার্বোক্যাটায়ন কিন্তু হয়, বিভিন্ন ধরনের কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ। কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ কিসের উপর ভিত্তি করে বলা হবে? ডিগ্রি দিয়ে কিন্তু বলা হবে। পজিটিভ চার্জযুক্ত কার্বন যদি কি হয়, যদি একটি কার্বনের সঙ্গে একটি কার্বন এ যুক্ত থাকে, ঠিক আছে, একটি কার্বনে যুক্ত থাকলে তাকে বলা হবে প্রাইমারি বা 1 ডিগ্রি। 2টি কার্বনে যুক্ত থাকলে তাকে কি বলা হবে? সেকেন্ডারি বা 2 ডিগ্রি। 3টি কার্বনে যদি যুক্ত থাকে তাহলে কি বলা হবে বলো তো? টারশিয়ারি বা 3 ডিগ্রি। এরকম বিভিন্ন ডিগ্রির কার্বোক্যাটায়ন হয়। ওরকম বিভিন্ন ডিগ্রির কার্বোক্যাটায়নের যদি আমরা উদাহরণ দিই, তাহলে দেখো, যেমন CH3, এটা হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের উদাহরণ। যেমন আমরা যদি বলি CH3, এই কার্বন দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ফলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের উদাহরণ। আমরা যদি দেখি CH3, এই পজিটিভ কার্বন একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে কত ডিগ্রি হবে বলো তো? 3 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং এটা কোনো কার্বনের সাথে যুক্ত নেই, ফলে একে বলা হয় মিথাইল ক্যাটায়ন। বোঝা গেছে? এভাবে বিভিন্ন ডিগ্রির কিন্তু কার্বোক্যাটায়ন হয়। আমরা এবার কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেখব। এই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কীরকম হবে? ঠিক আছে, স্থায়িত্ব। তো কার্বোক্যাটায়নের স্থায়িত্ব মনে রাখবে, কার্বোক্যাটায়নের এই অষ্টক পূর্ণর জন্য এরা খুব সক্রিয় হয়, অষ্টক পূর্তির জন্য খুব সক্রিয়, মনে থাকবে। আর এরা কি করে? ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। যেহেতু এরা পজিটিভ, ফলে নেগেটিভ পয়েন্ট আঘাত করে, ফলে এরা কিন্তু ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, ইলেকট্রোফাইল হিসাবে আচরণ করে, মনে থাকবে, ইলেকট্রোফাইল হিসাবে আচরণ করে। এবং এদের যে স্থায়িত্ব বা স্থিতিশীলতা,
এদের আমরা যেটা পড়ছি সেটা হলো এদের সক্রিয়তা। ঠিক আছে, তাহলে এদের সক্রিয়তার ক্রম কি হবে বলো তো? সক্রিয়তার ক্রম স্থায়িত্বের বিপরীত হবে, তাই তো? স্থায়িত্বের বিপরীত হবে। ফলে ডিগ্রি বৃদ্ধির সঙ্গে যদি স্থায়িত্ব বৃদ্ধি পায় তাহলে ডিগ্রি বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা হ্রাস পাবে। ফলে এদের সক্রিয়তার যদি ক্রমটা আমরা দেখি তাহলে ডিগ্রি যত বৃদ্ধি পাবে স্থায়িত্ব তত হ্রাস পাবে। ফলে মনে রাখবে ডিগ্রি বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা হ্রাস পায়, এই কথাটা মাথায় রাখবে। ডিগ্রি বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা, ফলে ডিগ্রি যত বৃদ্ধি পাবে সক্রিয়তা তত হ্রাস পাবে। এই হলো এদের সক্রিয়তার ক্রম। বুঝা গেছে? তোমরা বলতে পারবে যে কার্বোক্যাটায়ন নিয়ে যে আমরা কথা বললাম, তো বলো তো পজিটিভ কার্বনটার যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকে? কার্বো এনায়ন আর এক ধরনের অন্তর্বর্তী যৌগ, যেটা রাসায়নিক বিক্রিয়ায় অন্তর্বর্তী ধাপে তৈরি হয়। কাকে বলবো বলো তো? এর সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই তাহলে মনে রাখবে যে আয়নে নেগেটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে। বোঝা গেছে? তাহলে যে আয়নে অর্গানিক কেমিস্ট্রি যে আয়নে নেগেটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে তাকে বলা হয় কার্বো এনায়ন। যেমন কার্বো এনায়নের যদি আমরা উদাহরণ বলি, যেমন মনে করো RH, এই বন্ধনে ইলেকট্রন জোড় দুটোই যদি আর এর কাছে চলে আসে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হবে, H+ হবে। এটা হলো একটা কার্বো এনায়নের উদাহরণ। বোঝা গেছে? উদাহরণ দিয়ে যদি বলি, যেমন মনে করো CH3H, এই বন্ধনের ইলেকট্রন জোড় একদম এইদিকে চলে আসলো, ফলে এই এনায়নটা তৈরি হলো মিথাইল এনায়ন। ঠিক আছে, এই হলো উদাহরণ। ফলে যে আয়নে নেগেটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে তাকে বলে কার্বো এনায়ন। এবং কার্বো এনায়নের বৈশিষ্ট্য হিসাবে আমরা কি বলতে পারি বলো তো? কার্বো এনায়নের বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখতে চাই তাহলে মনে রাখবে কার্বো এনায়ন এটা বিক্রিয়ার কি হয়? বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ হিসাবে উৎপন্ন হয়। বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ হিসাবে উৎপন্ন হয়। ঠিক আছে, অন্তর্বর্তী পদার্থ হিসাবে তো একে পাওয়া যায়। আমরা অন্তর্বর্তী পদার্থগুলোই পড়ছি। এবং সেই সঙ্গে মনে রাখবে বন্ধনের সমযোজী বন্ধনের অসম বিয়োজনে, বোঝা গেছে? তাহলে কীরকম বন্ধনের অসম বিয়োজনে উৎপন্ন হয়, অসম বিয়োজনে এটি কিন্তু উৎপন্ন হয়, অসম বিয়োজনে উৎপন্ন হয়। সেই সঙ্গে মনে রাখবে একে আমরা R- চিহ্ন দ্বারা, কার্বো এনায়নগুলো R- চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেছে? এই হলো বৈশিষ্ট্য। আমরা এবার কার্বো এনায়নের গঠন দেখব। কার্বো এনায়নের গঠন, এক্ষেত্রে কার্বো এনায়নের যদি আমরা নামকরণের কথা বলি তাহলে মনে রাখবে নামকরণ কিভাবে বলা হয়। কার্বো এনায়নের নামকরণ কিভাবে বলা হয়? যে অ্যালকিল গ্রুপটা আছে, অ্যালকিল গ্রুপের নাম, তার সাথে এনায়ন কথাটা যুক্ত করব, এনায়ন যুক্ত করব। যেমন মনে করো CH3 এটা, তাহলে অ্যালকিল গ্রুপটাকে মিথাইল, তাহলে এর নাম হবে মিথাইল এনায়ন। বোঝা গেছে? যেমন যদি বলে CH3CH2, এই কার্বো এনায়নটার নাম কি হবে? দুটো কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ, ফলে নাম হবে ইথাইল এনায়ন। খুব আমরা তো ধারণা হয়ে গেছে, কেটায়ন মুক্তমূলক পড়লাম, তাদের নামের মতন করে এদের নামগুলো হবে। এনায়নের গঠন, আমরা এর গঠনটা দেখব। তো গঠনটার জন্য আমরা দেখি, আগে আমরা পিকচারটাই একটু দেখে নিই।
কার্বো এনায়ন মনে রাখবে এই কার্বনটা সংকরায়ন sp3 হলে এ কিন্তু 4টা sp3 অরবিটাল তৈরি করে, যার সাথে 3টা কিন্তু সিগমা বন্ধন তৈরি হয়। দেখেছে মনে 3টা সিগমা বন্ধন তৈরি হলো, আর একটা অরবিটালের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। ঠিক আছে, ফলে এই কার্বনটার সংকরায়ন sp3, আর এই যে অরবিটালটা দেখতে পাচ্ছ এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যুক্ত sp3 অরবিটাল, sp3 অরবিটাল। এই হলো গঠন। তাহলে এখান থেকে আমরা যে তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব সেই তথ্যগুলো, নেগেটিভ চার্জ যুক্ত কার্বন এর কি হয় সংকরায়ন sp3 হয়, সেই সঙ্গে মনে রাখবে 3টি sp3 অরবিটাল কি করে 3টি সিগমা বন্ধন গঠন করে, সিগমা বন্ধন গঠন করে। বোঝা গেছে? এই যে 1 2 3 এই 3টা sp3 অরবিটাল 3টে সিগমা বন্ধন তৈরি করেছে। আর সেই সঙ্গে চতুর্থ যে sp3 অরবিটাল আছে, চতুর্থ sp3 অরবিটাল কি করে অরবিটালে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। ফলে গঠনটা কীরকম হবে বলো তো? একটা কার্বো এনায়নের গঠন কীরূপ হবে? একটা কার্বো এনায়নের গঠন হবে পিরামিডাল, পিরামিডাল। বোঝা গেছে? কিন্তু মনে রাখবে কি, যে যদি রেজোনেন্স সম্ভব হয়, রেজোনেন্স সম্ভব হলে সেক্ষেত্রে কিন্তু গঠনটা কি হবে? সেক্ষেত্রে গঠন হবে সমতলীয়, সমতলীয়। আর সংকরায়ন কি হবে বলো তো? সংকরায়ন হবে sp2। যেমন দেখো রেজোনেন্সে যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে কার্বনটার কিন্তু সংকরায়ন এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কার্বনের সংকরায়ন কিন্তু sp2 হবে। মনে থাকবে? sp2 হবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। এই হলো কার্বনের সংকরায়ন। এই কথা বোঝা গেছে? তাহলে কি মনে রাখবে যে যদি রেজোনেন্স সম্ভব হয় তখন কিন্তু কার্বনটার সংকরায়নটা চেঞ্জ হয়ে যাবে এবং সংকরায়নটা হয়ে যাবে sp2, 3টা অরবিটাল তৈরি করবে এবং 3টা অরবিটাল 3টা সিগমা বন্ধন তৈরি করবে, আর এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশুদ্ধ p অরবিটালে থাকবে। যে কার্বো এনায়নগুলোর যদি স্থায়িত্ব ব্যাখ্যা করি তাহলে সেক্ষেত্রে প্লাস আই প্রভাব দ্বারা এদের স্থায়িত্ব ব্যাখ্যা করায়। প্লাস আই প্রভাব কি হবে? প্লাস আই প্রভাব বৃদ্ধির সঙ্গে, প্লাস আই প্রভাব বৃদ্ধির সঙ্গে এদের স্থায়িত্ব কি হবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? এদের স্থায়িত্ব হ্রাস পায়, স্থায়িত্ব হ্রাস পাবে। বুঝা গেছে? ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, স্থায়িত্ব হ্রাস পায়। কেন হ্রাস পায় বলো তো? কারণ এক্ষেত্রে যে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশনের পরিবর্তে কি ঘটে? নেগেটিভ চার্জটা যে আছে কার্বন পরমাণু, সেই চার্জটার ডিলোকালাইজেশনের পরিবর্তে কি ঘটে? পরিবর্তে ঘনীভবন ঘটে। সে কারণে প্লাস আই প্রভাব বৃদ্ধির সঙ্গে স্থায়িত্ব বৃদ্ধি পায়। আবার প্লাস আই প্রভাব কখন বৃদ্ধি পাবে? ডিগ্রি বৃদ্ধির সঙ্গে প্লাস আই প্রভাব বৃদ্ধি পাবে। ফলে ডিগ্রি বৃদ্ধির সঙ্গে কি হয়? স্থায়িত্ব হ্রাস পায়, স্থায়িত্ব হ্রাস পায়। ফলে স্থায়িত্বের ক্রমটা কি হবে? তিন ডিগ্রি স্থায়িত্ব সব থেকে কম হবে, তারপরে 2 ডিগ্রি স্থায়িত্ব হবে, তার থেকে কি হবে? 1 ডিগ্রি, তার থেকে মিথাইল। এই হলো স্থায়িত্বের ক্রম। ফলে ডিগ্রি যত বৃদ্ধি পাবে স্থায়িত্ব তত হ্রাস পাবে। এই কথা বোঝা গেছে?
হলো স্থায়িত্ব। কিন্তু মনে রাখবে কি, এটা হলো প্লাস আই প্রভাব দিয়ে, মাইনাস আই প্রভাব যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এর বিপরীত ঘটনা ঘটবে। অর্থাৎ মাইনাস আই প্রভাব বৃদ্ধির সঙ্গে কি হয়, স্থায়িত্ব বৃদ্ধি পায়, স্থায়িত্ব বৃদ্ধি পায়। এ হলো কার্বো এনায়ন স্থায়িত্ব। যেমন মনে করো CL3 সি মাইনাস, এর স্থায়িত্ব বেশি Cl2 CH এর থেকে স্থায়িত্ব বেশি ClCH2। কেন? কারণ এক্ষেত্রে কারণটা কি বলতে পারবে, এক্ষেত্রে নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশন ঘটে, বোঝা গেছে? ফলে নেগেটিভ আই প্রভাব অর্থাৎ মাইনাস আই প্রভাব বৃদ্ধির সঙ্গে স্থায়িত্ব বৃদ্ধি পায়, কিন্তু প্লাস আই প্রভাব বৃদ্ধির সঙ্গে স্থায়িত্ব হ্রাস পায়। আমরা যদি সক্রিয়তা বলি তাহলে কি আমরা ধারণা পাবো বলো তো? সক্রিয়তা তাহলে এদের কি হবে, স্থায়িত্বের বিপরীত। এবং এরা খুব সক্রিয় এবং এরা কি করে, নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, নিউক্লিওফাইল হিসাবে আচরণ করে, বোঝা গেছে? ফলে এই কার্বো এনায়নগুলো কিন্তু নিউক্লিওফাইল হিসাবে আচরণ করে এবং সেই সঙ্গে মনে রাখবে ডিগ্রি বৃদ্ধির সঙ্গে যেহেতু স্থায়িত্ব হ্রাস পায়, ফলে কী হবে, ডিগ্রি বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা বৃদ্ধি পায়, ডিগ্রি বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা বৃদ্ধি পায়, বোঝা গেছে কথাটা? ফলে বিভিন্ন সক্রিয়তার ক্রম কী হবে, 3 ডিগ্রি সক্রিয়তা সব থেকে বেশি হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এই হলো সক্রিয়তার ক্রম কার্বো এনায়নের। আমরা এবার আরও দুই এক ধরনের অন্তর্বর্তী যৌগ আছে, তাদের সম্পর্কে ছোট্ট একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। যেমন ওরকমই একটা টার্ম আছে কার্বিন, এটা একটা অন্তর্বর্তী যৌগ। মনে রাখবে কার্বিন বলতে আমরা অন্তর্বর্তী যৌগ কি বুঝবো, মনে রাখবে যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন যুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট পরমাণু জোটকে কার্বিন বলে, বোঝা গেছে? ছোট্ট একটা সংজ্ঞা, 6টি ইলেকট্রন যুক্ত যদি কার্বন পরমাণু হয় তাহলে সেই কার্বন জোটকে বলা হয় কার্বিন। এবং এই ধরনের কার্বিনের উদাহরণ যেমন CH2, মিথিলিনের নাম মিথিলিন, বোঝা গেছে? যেমন CCl2, ডাইক্লোরোমিথিলিন, এদেরকে কার্বিন বলে, কারণ এদের এই কার্বনের বাইরে কক্ষে ইলেকট্রনের সংখ্যা 6, বোঝা গেছে? এরা খুব সক্রিয় হয়, সক্রিয়তা খুব বেশি। কেন বেশি হয় বলো তো? সক্রিয়তা খুব বেশি হয় কারণ অষ্টক পূর্তি ঘটাতে চায়। আর এক্ষেত্রে মনে রাখবে কার্বনের সংকরায়ন, এই যে কার্বনগুলো আছে, কার্বিনের যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলোর সংকরায়ন sp2 হয়, এই হলো ছোট্ট একটা ধারণা কার্বিন সম্পর্কে তৈরি করবে, বোঝা গেছে? ফলে 6 ইলেকট্রন যুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট যে পরমাণু জোট তাকে বলা হয় কার্বিন, যেমন মিথিলিন, ডাইক্লোরোমিথিলিন। এবং এই কার্বিনে কার্বন পরমাণু সংকরায়ন কিন্তু sp2 হয়। আমরা আরেক ধরনের অন্তর্বর্তী যৌগ দেখব। আরেক ধরনের অন্তর্বর্তী যৌগের আমাদের জানা আছে, যাকে এরাইন বলা হয়। এরাইন কাকে বলে? এরাইন মনে রাখবে সেক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন, মনে থাকবে কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অস্থায়ী, কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অস্থায়ী অ্যারোমেটিক যৌগকে বলা হয় এরাইন, অ্যারোমেটিক যৌগ, বোঝা গেছে? তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অস্থায়ী অ্যারোমেটিক যৌগকে বলে এরাইন। তোমরা বলতে পারবে যে আমরা যে কার্বিন পড়লাম, সেই কার্বিনে কার্বনের সংকরায়ন কি হয়? এরাইনের উদাহরণ দেখো,
এরাইনের উদাহরণ যেমন বেনজাইন, বেনজাইন, আবার বেনজাইন কি এই এটা তিন বন্ধন আছে। এইখানে যেটা হয় সেটা হলো এই যে অরবিটালগুলো আছে, এই sp2 অরবিটাল, এদের এই sp2 অরবিটালের ওভারল্যাপিং, অল্প ওভারল্যাপিংয়ের ফলে কিন্তু এই ধরনের কার্বন কার্বন ত্রিবন্ধনের সৃষ্টি হয়, এবং এই গঠনটাকে, অন্তর্বর্তী যে গঠনটা, একে বলা হয় এরাইন। এবং এই হলো এরাইনের একটা ধারণা, এই হলো কার্বিনের ধারণা। এবং আমরা বিভিন্ন জৈব বিক্রিয়ায় বিভিন্ন ধরনের যে অন্তর্বর্তী যৌগ তৈরি হয় এ সম্পর্কে একটা ধারণা তৈরি করার চেষ্টা করলাম। আমি তো বোঝাবার চেষ্টা করেছি, তোমরা বলতে পারবে কতটা বুঝতে পারলে এবং কতদিন বিষয়টাকে ধরে রাখতে পারবে। আমার মনে হয় দীর্ঘদিন তোমাদের এই বিষয়ে একটা সঠিক স্বচ্ছ ধারণা বজায় থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।